নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডি 4th সেমিস্টারের প্র্যাকটিকাম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আজকে আলোচনা করব তোমাদের সাথে কোর্স 6-এর একটি প্র্যাকটিকাম নিয়ে। এই প্র্যাকটিকামটি হলো পাঠ্যপুস্তকে প্রতিফলিত লিঙ্গ বিষয়ক সমস্যা এবং লিঙ্গ পক্ষপাতিত্ব শনাক্তকরণের জন্য পাঠ্যপুস্তকের বিশ্লেষণ। অর্থাৎ বলা হয়েছে টেক্সট বুক অ্যানালাইসিস ফর আইডেন্টিফাইং জেন্ডার ইস্যুস, জেন্ডার বেসিস রিফ্লেক্টেড ইন ইট। এই প্র্যাকটিকামটি নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আজকে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বলবো চ্যানেলটিতে যদি নতুন থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ফার্স্টে ভূমিকা কি বলা হয়েছে, পাঠ্যপুস্তক যেমন শিক্ষণের এবং শিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার, তেমনি পাঠ্যপুস্তক লিঙ্গ বৈষম্যের আকারও বটে। এই বিষয়ে লিঙ্গ বৈষম্যতার জন্য যে সমস্ত সংখ্যা সক্রিয়ভাবে কাজ করে তারা দীর্ঘকাল যাবৎ সচেতন এবং তারা পাঠ্যপুস্তকে হাতিয়ার করে লিঙ্গ বৈষম্য দূরীকরণের প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আজকের দিনে সামাজিক প্রেক্ষাপটে শিক্ষাক্ষেত্রে নারী পুরুষের বৈষম্যের দিকটি বিশেষভাবে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমাজ যেখানে পাঠ্যপুস্তক তার যে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে, সেখানে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিপরীত ঘটনাও পাঠ্যপুস্তকের মধ্যে লিঙ্গ বৈষম্যের প্রতিফলন ঘটছে নানা দিক থেকে। স্বাভাবিকভাবে এই লিঙ্গ বৈষম্যের দিকটিকে দূরীভূত করার জন্য অগ্রসর হচ্ছে এনসিইআরটি এর মতো জাতীয় এবং ইউনেস্কো এর মতো আন্তর্জাতিক সংস্থা। ইউনেস্কোর প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি থ্রু টেক্সটবুক এ মেথডোলজিক্যাল গাইড এমন একটি দলিল তথা নির্দেশিকা যার মাধ্যমে উদ্দেশ্য পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক থেকে লিঙ্গ বিভাজন সম্পূর্ণ নির্মূল করার উদ্দেশ্যে পাঠ্যক্রম রচনার নির্দেশ দেন। আর একটি দলিল এনসিইআরটি ডিপার্টমেন্ট অফ ওমেন্স স্টাডি থেকে প্রকাশিত দ্য টেক্সট বুক অ্যান ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল ইন গার্লস এডুকেশন অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি আর জেন্ডার অ্যানালাইসিস অফ এনসিইআরটি প্রাইমারি টেক্সট বুকস অফ ক্লাস 1 to 5 ওভারঅল অ্যানালাইসিস 2013-14। দেখো তারপরে কি বলা হয়েছে যে পাঠ্যপুস্তকের ধারণা, অর্থ এবং সংজ্ঞা। বলা হচ্ছে একটি পাঠ্যপুস্তক একটি বিষয় অধ্যয়নের জন্য ব্যবহৃত একটি বই। মানুষ একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে তথ্য এবং পদ্ধতি শিখতে একটি পাঠ্যপুস্তক ব্যবহার করে। পাঠ্যপুস্তকগুলি শিক্ষার্থীদের জ্ঞান ও বোধের পরীক্ষা করার জন্য কখনো কখনো প্রশ্ন করে। একটি ওয়ার্কবুক এক প্রকারের পাঠ্যপুস্তক যা শুধু অনুশীলন প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ। কর্মক্ষেত্রগুলো শেখানোর জন্য নয়, বরং অনুশীলনের জন্য এবং এমন অঞ্চলে হাইলাইট করার জন্য ডিজাইন করা হয় যা আরও বেশি শিক্ষার প্রয়োজন। একটি পুনর্বিবেচনা নির্দেশিকা একটি পাঠ্যপুস্তক যা একটি বিষয় সম্পর্কে শিক্ষার্থীকে স্মরণ করিয়ে দেয় এবং বিশেষ করে একটি পরীক্ষার পূর্বে তাকে তার অতিরিক্ত অনুশীলন প্রদান করতে ব্যবহৃত হয়। পাঠ্য বই সম্পর্কে বলতে গিয়ে ডিকশনারি অফ এডুকেশন মন্তব্য করেছেন যে এটি হলো নির্দিষ্ট পাঠ্য বিষয়ক শিক্ষাদান নির্দেশদানের উপকরণ যা নির্দিষ্ট স্তরে শিক্ষার্থীদের ব্যবহারের প্রয়োজনে বিধিবদ্ধভাবে সজ্জিত এবং পাঠ্য উপকরণের প্রধান উৎসরূপে পরিগণিত। এখানে দেখো প্রথমে আমরা যেমন এই পয়েন্টটাতে দেখে নিলাম পাঠ্যপুস্তকের ধারণা, অর্থ এবং সংজ্ঞা। ঠিক এরকম ভালো পাঠ্যপুস্তকগুলো বিভিন্ন রকম পয়েন্ট আমরা প্রথমে দেখে নেব, বিভিন্ন ধরনের সমস্ত পয়েন্টগুলো দেখে নেব। তারপরে আমরা যা অরিজিনাল প্র্যাকটিকামটি কীভাবে করবে সেটা দেখাবো। কারণ কিছু কিছু ক্ষেত্রে এই পয়েন্টগুলো তোমাদের লিখতে দেওয়া হয়, তাই তোমরা সম্পূর্ণ প্র্যাকটিকামটি দেখবে এবং এক্ষেত্রে এই প্র্যাকটিকামটিতে অনেক পয়েন্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী টেক্সট বুকস ইজ এনি manual of instruction, a book containing a presentation of the subject used as basis of instruction। পাঠ্যপুস্তক নির্দেশ সংকলিত পুস্তিকা যাতে কোনো নির্দিষ্ট বিষয়ের নীতিমূলক পরিচ্ছদগুলো নির্দেশদানের ভিত্তি হিসাবে উপস্থাপিত হয়। দ্য শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি এর মতে টেক্সট বুক হলো এ বুক ইউজড অ্যাজ এ স্ট্যান্ডার্ড ওয়ার্ক ফর দ্য স্টাডি অফ এ পার্টিকুলার সাবজেক্ট, এ ম্যানুয়াল অফ ইনস্ট্রাকশনস ইন এ সাবজেক্ট অফ স্টাডি। পাঠ্যপুস্তক হলো পাঠদানের জন্য রচিত আদর্শ রচনা, একটি বিষয় সম্পর্কে নির্দেশদানের পুস্তিকা। এল.জে. লজ বলেছেন টেক্সট বুক ইজ এ টুল বডি ফর দ্য পিপলস অ্যান্ড টিচার্স। পাঠ্যপুস্তক হলো শিক্ষার্থী এবং শিক্ষক উভয়েরই ব্যবহারের উপকরণ।
এডুকেশন কমিশন রিপোর্ট এর মতে ভালো মানের একটি পাঠ্যপুস্তক গুণমান সম্পন্ন দক্ষ বিষয় বিশেষজ্ঞ ব্যক্তি দ্বারা লিখিত হয়, সম্ভাব্য ও যুক্তিযুক্ত উদাহরণ চিত্রসহ গুণমান সম্পন্ন মুদ্রণ লিপিতে মুদ্রিত হয় এবং এর যুক্তিযুক্ত প্রচ্ছদ থাকে। এর ফলে পুস্তকটি শিক্ষার্থীদের পুস্তকের পঠন বিষয় এবং শিক্ষকদের শিক্ষাদানের বিষয়ে আগ্রহ বাড়ায়। পরবর্তী পয়েন্ট হলো উত্তম পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্যসমূহ। কী কী বৈশিষ্ট্য থাকা উচিত? দেখো, বলেছে পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্যগুলি হলো পাঠ্যপুস্তক হবে শ্রেণী উপযোগী, পাঠ্যপুস্তক হবে উদ্দেশ্য ভিত্তিক, শিক্ষার্থীদের চাহিদা ও আগ্রহ অনুযায়ী পাঠ্যপুস্তক রচিত হবে, এর বিষয়বস্তু সুনির্দিষ্ট হবে, এতে থাকবে ধারাবাহিক পাঠ্যসূচি, পাঠ্যপুস্তকে থাকবে প্রয়োজনীয় চিত্র ছবি, কঠিন ও নতুন শব্দের ব্যাখ্যা, পাঠ্যপুস্তকে থাকবে লেখক প্রকাশক এবং প্রচ্ছদ ও মুদ্রণকারীর নাম ও ঠিকানা, পাঠ্যপুস্তকে ছাপা হবে সুস্পষ্ট ও ঝকঝকে, নির্ভুল ও যথাযথ বানান নির্দিষ্টকরণের ব্যাখ্যা, সুন্দর ও টেকসই বাধায় পরিমিত মূল্য, প্রাপ্তিস্থান ইত্যাদি। পাঠ্যপুস্তকের বিশ্লেষণ কিভাবে করা হয়েছে? দেখো, বলেছে বিশ্বের সকল দেশে পাঠ্যপুস্তক শিক্ষাদানের প্রধান ও গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহৃত থাকে। যে কোনো ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা যে কোনো পড়ার ক্ষেত্রে টেক্সট বুকটাকে ব্যবহার করে থাকি। বলা হয়েছে শিক্ষণে আগ্রহ সৃষ্টি এবং পাঠের অভ্যাস গঠনে পাঠ্যপুস্তক বা টেক্সট বুকের গুরুত্ব অপরিসীম। আমাদের দেশে পাঠযোগ্য সহায়ক বই প্রয়োজন মতো পাওয়া যায় না, তাই পাঠ্যপুস্তকের প্রয়োজনীয়তা খুব বেশি। তাছাড়া আমাদের দেশে অর্থনৈতিক কারণে একাধিক পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয় না, তাই প্রতিটি বিষয়ের জন্য মাত্র একটি করে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়। ফলে পাঠ্যপুস্তকের গুণগত মান সংরক্ষণ একটি আবশ্যকীয় বিষয়। শিক্ষার্থীদের শিক্ষামান উন্নয়নের জন্য যতগুলো হাতিয়ার বা উপকরণ রয়েছে তাদের মধ্যে বহুল ব্যবহৃত হলো পাঠ্যপুস্তক। বিদ্যার্থীদের উপযোগী গুণগত মানসম্পন্ন নির্ভুল ও আকর্ষণীয় পাঠ্যপুস্তক রচনা অতি প্রয়োজন। এই জন্য পাঠ্যপুস্তকের বিচার বিশ্লেষণ একান্ত জরুরি। ইংরেজি জেন্ডার শব্দটির অভিধানিক অর্থ দ্বারা লিঙ্গ। অকলে তার সেক্স, জেন্ডার অ্যান্ড সোসাইটি গ্রন্থে এই জেন্ডার শব্দটি প্রথম অনুসন্ধান করেন 1972 খ্রিস্টাব্দে। আধুনিককালে এই জেন্ডার শব্দটি শুধুমাত্র নারী পুরুষের জৈবিকভাবে বৈশিষ্ট্যসূচক ভিন্নতা বোঝায় না। সম্প্রতিকালে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষত উন্নয়নমূলক সাহিত্যে জেন্ডার ব্যাপক অর্থে নারী পুরুষ হিসাবে প্রাকৃতিকভাবে সৃষ্ট জৈবিক বা শারীরিক বৈশিষ্ট্যের পরিবর্তে সামাজিক সাংস্কৃতিকভাবে সৃষ্ট সত্যটিকে প্রতিষ্ঠিত করে। প্রকৃতিতে জৈবিক বা শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নারী পুরুষের স্বাতন্ত্র্য পরিচয়ক বৈশিষ্ট্যটি অপরিবর্তনীয়, কিন্তু জেন্ডার প্রত্যয়টি হলো পরিবর্তনীয়। এটি হলো সামাজিক সাংস্কৃতিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয়। নারী পুরুষের মধ্যে একটি সম্পর্ক সমাজ সংস্কৃতিতে ধীরে ধীরে গড়ে ওঠে, অর্থাৎ নারী পুরুষের মধ্যে একটি সম্পর্ক ও ভূমিকাটি আমাদের এই সামাজিক পরিস্থিতিতেই আমরা গড়ে তুলি। স্বাভাবিকভাবে জেন্ডার এই প্রত্যয়টি একদিকে যেমন মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য সমন্বিত, তেমনি সামাজিক সংস্কৃতবোধ। এই দৃষ্টিভঙ্গিতে জেন্ডার এর প্রতিশব্দ দিয়েছেন সামাজিক লিঙ্গ নামে। সামাজিক লিঙ্গ সমাজ সৃষ্টি। নারী ও পুরুষ এই দুই লিঙ্গের কর্ম বিভাজন সমাজ দ্বারা তৈরি। তাদের আচরণ, জৈবিক ব্যবহার, প্রবণতা, প্রক্ষোভ ভিন্ন ভিন্ন। এগুলির কিছুটা জন্মের পর থেকে শেখা এবং কিছুটা জৈবিক গঠনের উপর নির্ভরশীল। লিঙ্গের ধারণা দানের সময় সেক্স এর ধারণা না দিলে তা অসম্পূর্ণ থেকে যায়। ইংরেজি ভাষায় জেন্ডার এবং সেক্স এই দুটি শব্দ প্রায় সমর্থক ধরে নিয়ে নির্বিচারে একটির পরিবর্তে অপরটি ব্যবহার করা হয়। বাংলায় জেন্ডার কথাটির স্বীকৃত প্রতিশব্দ লিঙ্গ হলেও সমস্যা দেখা দেয় সেক্স কথাটি নিয়ে। জেন্ডার এবং সেক্স শব্দ দুটি খুব নিকট সম্পর্কীয় হলেও দুটিকে অর্থ উপলব্ধির ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে বিবেচনা করা হয়। এদের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এগুলি হলো কি বলা হয়েছে, সামাজিক লিঙ্গ বা জেন্ডার সামাজিকভাবে নির্মিত, অন্যদিকে জৈবিক লিঙ্গ বা সেক্স প্রাকৃতিকভাবে সৃষ্ট। এটি নির্মিত হয় কোনো নির্দিষ্ট সমাজ সংস্কৃতির প্রেক্ষাপটে এবং সামাজিকরণের মাধ্যমে। ব্যক্তি জীবনে আচরণের ধরন, সেই সম্পর্কিত ভূমিকা এবং দায়িত্ব পালনে নিয়োজিত থাকার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অন্যদিকে বলা হচ্ছে সেক্স জৈবনিকভাবে সৃষ্ট। প্রজননতন্ত্রের দিক থেকে পার্থক্যগুলো জৈবিক লিঙ্গ দৃষ্টিগোচর হয় এবং সংশ্লিষ্ট জনন ইন্দ্রিয়ের কার্যগুলির পৃথক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, অর্থাৎ প্রজনন সংক্রান্ত কার্যাবলী আলাদা আলাদা।
সামাজিক, সংস্কৃতি এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে সামাজিক লিঙ্গের পরিবর্তন ঘটে। স্বাভাবিকভাবে সামাজিক ভূমিকাও সেই সঙ্গে পরিবর্তিত হয়। দেশকালের পরিবর্তনের প্রেক্ষিতেও সামাজিক লিঙ্গের পরিবর্তন ঘটে। সুতরাং সামাজিক লিঙ্গ বিশ্বজনীন বা চিরন্তন নয়। অন্যদিকে সেক্স একটি সর্বব্যাপী ও বিশ্বজনীন শব্দ। স্থান, কাল ও দেশভেদে এর কোনো পরিবর্তন নেই। লিঙ্গের শ্রেণীবিভাগ। দেখো, লিঙ্গের শ্রেণীবিভাগের মধ্যে পুরুষত্ব। পুরুষত্ব বলতে আমরা জানি প্রথমে হচ্ছে পুরুষ কথাটির মধ্যে প্রকৃতপক্ষে চিহ্ন থাকে পুরুষের জৈবিক অস্তিত্ব। তাহলে এখানে পুরুষত্ব নিয়ে বলা আছে যে সামাজিকভাবে আমরা পুরুষকে যখন স্বীকৃতি দিই তখন তার মধ্যে প্রত্যাশা থাকে কতগুলো পুরুষসুলভ বৈশিষ্ট্যের অবস্থান। সেদিক থেকে সামাজিক লিঙ্গ হিসেবে পুরুষ না বলে বরং আমরা বলতে পারি পুরুষত্ব। পুরুষত্বের বৈশিষ্ট্যগুলি হলো ব্যক্তি স্বাধীনতা, পরিচালনা, যৌক্তিক, স্পষ্ট দৃষ্টিগ্রাহ্যতা, সম্পূর্ণতা, অবিচলতা, তীব্র উত্তেজতা, শৃঙ্খলা, দৃঢ় প্রত্যয়, সচেতন, ক্ষমতা, স্বতঃস্ফূর্ত ইত্যাদি। 2 নম্বর বলা হচ্ছে নারীত্ব। নারীত্বের মধ্যে বলা হচ্ছে নারী সুলভ কতগুলো বৈশিষ্ট্যের অধিকারী হওয়ায়। নারী সামাজিকভাবে নির্মিত হয় আবেগপূর্ণ, দুর্বল, যুক্তিবর্জিত, কোমল ও নম্র প্রকৃতি। নারীত্বের বৈশিষ্ট্য নির্ণায়ক যে সমস্ত সংলক্ষণগুলো প্রধানত লক্ষ্য করা যায় সেগুলি হলো আত্মনিবেদন, সুগ্রাহিতা, সমানুভূতি, ঔজ্জ্বল্য, গতিময়তা, সংবেদনশীলতা, প্রতিপালন ধর্মিতা, স্নেহপ্রবণতা, সহমত পোষণ, কোমলতা, সহিষ্ণুতা, প্রেমময়তা, আবেগপ্রবণ প্রভৃতি। 3 নম্বর বলা হয়েছে তৃতীয় লিঙ্গ। সামাজিকভাবে নির্মিত পুরুষ ও নারী ছাড়াও আরও এক ধরনের ব্যক্তিজীবন আমরা লক্ষ্য করি, তা হলো তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গের মানুষজন নারী পুরুষের কোনো পৃথক ও স্বতন্ত্র সত্তায় বিশ্বাসী না হয়ে লিঙ্গ নিরপেক্ষভাবে সমাজে নিজেদের অবস্থানকে চিহ্নিত করতে চান। বিভিন্ন সমাজ সংস্কৃতিতে বিভিন্ন ব্যক্তি পুরুষ ও নারীর মধ্যবর্তী এই তৃতীয় লিঙ্গের অবস্থান গ্রহণ করে সামাজিক স্বীকৃতি দিতে পারেন। এই কারণে একজন ব্যক্তি জৈবিকভাবে পুরুষ হওয়া সত্ত্বেও নারী হয়ে উঠতে পারেন। অনুরূপভাবে একজন ব্যক্তি স্ত্রীলিঙ্গের অধিকারী হওয়া সত্ত্বেও নারী না হয়ে পুরুষ হয়ে উঠতে পারেন। তৃতীয় লিঙ্গের অন্তর্গত এই সমস্ত মানুষদের মধ্যে বিভিন্ন রূপ প্রত্যক্ষ করা যায়, যেমন ক্লিপ বা শিখণ্ডী পুরুষ ও নারীর মধ্যবর্তী রূপান্তরকামী, হিজড়া রূপান্তরিত লিঙ্গ। তৃতীয় লিঙ্গের অন্তর্গত ব্যক্তিবর্গের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেন রূপান্তরকামী লিঙ্গ। এই সমস্ত রূপান্তরকামী মানুষগুলো হতে পারেন সমকামী, দ্বিলিঙ্গযুক্ত। এর পরবর্তী পয়েন্ট বলা হয়েছে রূপান্তরকামী। মানুষের লিঙ্গ পরিচয় ঘটে দুইভাবে, তার একটি হলো জৈবিকভাবে এবং অপরটি হলো সামাজিক ও মানসিকভাবে। ব্যক্তির জৈবিক লিঙ্গ প্রকৃতির সঙ্গে যখন তার সামাজিক ও মানসিক দিকটি সামঞ্জস্যভাবে গড়ে ওঠে তখন সেই ব্যক্তির লিঙ্গ সংক্রান্ত তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু যদি কোনো ব্যক্তি তার জৈবিকভাবে প্রাপ্ত লিঙ্গ প্রকৃতির সঙ্গে সামাজিক ও মানসিকভাবে সামঞ্জস্যপূর্ণ না হয় তখন এমন একটি সমস্যা তার হয় যাতে জৈবিকভাবে পুরুষ হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি মানসিক দিক থেকে নারী হওয়ার প্রত্যাশা ও আচরণ ক্রিয়াশীল থাকে এবং সেই অবস্থায় ওই ব্যক্তি সামাজিক দিক থেকে পুরুষ বা নারী কোনো একটি বিশেষ পরিচিতি পান না। অনুরূপভাবে জৈবিকভাবে সৃষ্ট নারী ও পুরুষ হওয়ার প্রত্যাশা থাকে এবং আচরণও সেই রকম হয়। অনুরূপভাবে জৈবিকভাবে সৃষ্ট নারী ও পুরুষ হওয়ার প্রত্যাশা থাকে এবং আচরণও সেই রকম হয়। এরাই সমাজে রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার হিসাবে পরিচিতি লাভ করেন। প্রকৃতপক্ষে এই সমস্ত মানুষগুলোর প্রধান সমস্যা হলো লিঙ্গ পরিচিতির সংকট। রূপান্তরকামীরা আজও সমাজে অনেকখানি বাধ্য, তারা সেটা পদে পদে টের পান। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট 2014 সালে তাদের তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং অধিকারও নিশ্চিত করেছে, যদিও শিক্ষাঙ্গনে ও কর্মক্ষেত্রে সেই অধিকার বাস্তবায়িত করা সম্পূর্ণভাবে সম্ভব হয়নি। এর পরবর্তী পয়েন্ট আছে পাঠ্যক্রমে লিঙ্গ পক্ষপাতিত্ব, বৈচিত্র্যহীন লিঙ্গ বিভেদীকরণ এবং লিঙ্গের ক্ষমতায়ন। দেখো, এক্ষেত্রে কিছু লেখা আছে, প্রথমে সেই লেখাগুলো তোমরা একটুখানি দেখে নেবে এবং এই রকমভাবে যদি কোনো পয়েন্ট তোমাদের দিয়ে থাকে তাহলে তোমরা সেই অনুযায়ী লিখে নেবে। এই জায়গাটার লেখাগুলো তোমরা একটু দেখে নাও। এই জায়গাটা আর আমি ডিটেলসে পুরোভাবে বিশ্লেষণ করছি না, কারণ অনেক ক্ষেত্রে এই পয়েন্টগুলো দেয় না। যে পয়েন্টগুলো মেন গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো নিয়ে আমি কয়েকটা আলোচনা করব বা সেই জায়গাগুলো তোমাদের বলে দেবো। দেখো, এর পরবর্তী যে পয়েন্টটা আছে এই পয়েন্ট এইখানে ক্ষেত্রে অনেকটা বড় আছে, তাই সেগুলো তোমরা একটুখানি ভালো করে দেখে নিও। প্রত্যেকটা জায়গা আমি দেখিয়ে দিচ্ছি।
আর কোর্স 6 ছাড়া কোর্স 11-এর উপর গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের উপর বিশেষ করে অনেকগুলো প্র্যাকটিকাম আপলোড করেছি, তোমরা সেগুলো দেখে নিও। এছাড়া ইপিসি 3-এর উপর এবং অন্যান্য 4th সেমের উপর প্র্যাকটিকাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার এবং প্রিভিয়াস ইয়ারের শুধুমাত্র প্রশ্নগুলো সমস্তগুলো আপলোড করা আছে। তোমরা সেই সমস্ত জিনিসগুলো দেখে নিও এবং এছাড়া যদি কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো তারপরের পয়েন্ট আছে বর্ণ, শ্রেণী, ধর্ম, গোষ্ঠী, কেন্দ্রিকতা এবং প্রতিবন্ধকতার নিরিখে সমতা এবং সুবিচার। এবার সেক্ষেত্রে যে সমতা এবং সুবিচার মানে প্রথমে ইকুয়ালিটি শব্দটি এসছে, তাই সেক্ষেত্রে এখানেও একটুখানি বিশ্লেষণ করা আছে, এই জায়গাগুলো দেখে নিও। এই পয়েন্টগুলো যদি তোমাদের দিয়ে থাকে প্র্যাকটিক্যামের মধ্যে তাহলে তোমরা সেক্ষেত্রে সেগুলো লিখে নিও। এই জায়গাগুলো আমি ডিটেলসে বলছি না, এখানটা তোমরা দেখে নেবে তোমাদের মতো করে। প্র্যাকটিকামটি অনেকটাই বড় আছে এবং এরপরে বলবো প্র্যাকটিকামের গুরুত্ব, সেই জিনিসগুলো বলবো, তারপরে কিভাবে কি লিখবে সেগুলো, যেহেতু তার আগে অনেক লেখা আছে প্রত্যেকটা জিনিস সম্পর্কে, তাই প্রথমেরগুলো কিছু কিছু বলে দিয়েছি। আর এই জায়গাটা অনেকটা বড় আছে, সেই জায়গাটাও তোমাদের ডিটেলসে বর্ণনা করছি না। এইখান থেকে যেই পয়েন্টগুলো প্রয়োজনীয় সেগুলো তোমরা দেখে নেবে। তবে প্রত্যেকেই বলবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ লাস্ট পর্যন্ত কিন্তু একদম উপসংহার দিয়ে পুরোপুরি শেষ করা থাকবে। তাই সেক্ষেত্রে প্র্যাকটিকামটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা শেষ পর্যন্ত দেখে নিও ভিডিওটি। এরপরের যে পয়েন্টটা আসলে এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লিঙ্গ সুবিচারকরণে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005-এর ভূমিকা। এই পয়েন্টটা কখনো কখনো শুধুমাত্র প্রশ্নের আকারেও আসতে পারে, কখনো তোমাদের অ্যাসাইনমেন্টও দিতে পারে। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামে কোশ্চেন হিসাবেও আসতে পারে। দেখো বলেছে 2000 খ্রিস্টাব্দে জাতীয় পাঠ্যক্রম প্রণয়নের কাঠামোর সঙ্গে পরিবেশ, শান্তি ইত্যাদির মতো বিষয়ের অন্তর্ভুক্ত নতুনভাবে সজ্জিত কার্যকরী হয়েছে 2005 খ্রিস্টাব্দের এই দলিলে। এই দলিলের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো শিক্ষার্থীর মস্তিষ্ককে জ্ঞান ভারাক্রান্ত করার পরিবর্তে তাদের সার্বিক বিকাশ ও সৃজনশীলতার উপর অধিক গুরুত্ব আরোপ, বিদ্যালয়ে অর্জিত জ্ঞান শিক্ষার্থীর জীবনের সঙ্গে সংযুক্ত করা, যে কোনো ধরনের মুখস্থকরণকে প্রশ্রয় না দেওয়া। তারপরে বলা যাচ্ছে শিশুর সার্বিক বিকাশের লক্ষ্যে পাঠ্যক্রমের সমৃদ্ধকরণ, পাঠ্যপুস্তকের গুরুত্ব কমানো, পরীক্ষার চাপকে হ্রাস করা এবং প্রাথমিক শৈশবের শিক্ষা লিঙ্গভেদে অসাম্য থেকে মুক্ত, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শান্তির জন্য শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, নির্দেশা এবং পরামর্শ দান, আইসিটি ইত্যাদি বিষয়ে গুরুত্বদান ও উদ্যোগ গ্রহণ। এই দলিলের প্রথম অধ্যায়ে ভারতীয় সংবিধানের প্রতিজ্ঞা, সামাজিক ন্যায় বিচার এবং সমতাকে প্রতিষ্ঠার আলোচনা করা হয়েছে। পাঠ্যক্রম প্রণয়নের সময় ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্যের ইতিহাসকে স্মরণে রাখার উল্লেখ করা হয়েছে। এই অধ্যায়ে শিক্ষার সামাজিক প্রেক্ষাপটে জাতি, আর্থসামাজিক ব্যবস্থা, সব লিঙ্গের প্রতি সমভাব, লিঙ্গভেদ সম্পর্ক, সাংস্কৃতিক বৈচিত্র্য তথা ভারতীয় সমাজে সংঘটিত অসম বিকাশ, যেগুলো শিশুর শিক্ষার সুযোগ ও বিদ্যালয়ে অংশগ্রহণকে গভীরভাবে প্রভাবিত করে, তাদের বিবেচনা করা হয়েছে। এই দলিলে দ্বিতীয় অধ্যায়ে পাঠ্যক্রমকে 8টি ভাগে বিস্তৃত করা হয়েছে। গণিত, বিজ্ঞান ও সমাজবিজ্ঞানে তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এই দলিলে তৃতীয় অধ্যায়ে শিক্ষা স্তর ও মূল্যায়ন বিষয় আলোচনা ও সুপারিশ করা হয়েছে। জাতীয় পাঠ্যক্রম প্রণয়ন কাঠামো 2005-এর চতুর্থ অধ্যায়ে বিদ্যালয় এবং শ্রেণীকক্ষের পরিবেশ সম্পর্কে সুপারিশ করা হয়েছে, যেখানে সব লিঙ্গের শিক্ষার্থীদের আগ্রহ ও সম্ভাবনাগুলি পরিপূর্ণ বিকাশে উপযুক্ত বিদ্যালয় পরিবেশ ও সংস্কৃতি রচনার কথা বলা হয়েছে। তেমনি জোর দেওয়া হয়েছে সব ধরনের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কার্যাবলীকে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে পারার ব্যবস্থা গ্রহণের প্রতিও। এই দলিলের পঞ্চম অধ্যায়ে প্রচলিত পাঠ্যক্রমে ধারাবাহিক সংস্কার সাধনের সুপারিশ করা হয়েছে, যেখানে লিঙ্গ, দৈহিক সামর্থ্য, বিশেষ চাহিদা, শ্রেণী ও মেধা নির্বিশেষে বিদ্যালয় অনুভূতিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। জাতীয় পাঠ্যক্রম প্রণয়নের কাঠামো 2005-এ প্রধান উদ্দেশ্য হিসাবে লিঙ্গভেদ, জাতি, ধর্ম, বর্ণ, আর্থসামাজিক স্তর নির্বিশেষে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের মাধ্যমে
তাকে জাতীয় সম্পদের রূপান্তরকরণকে গণ্য করা হয়েছে। এই কাঠামোর প্রতিটি অংশে ভারতীয় সংবিধানের প্রধান অঙ্গীকার সাম্য, মৈত্রী, স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞা অব্যক্তভাবে যুক্ত। নিজস্ব প্রাকৃতিক সম্পদ সদ্ব্যবহারের লক্ষ্যে ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করার মাধ্যমে জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধির দ্বারা বিশ্ব দেশের স্থান সুদৃঢ় করা এর উদ্দেশ্য। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তীকালে পাঠ্যক্রম প্রণয়নের সময় লিঙ্গভেদে নির্বাচিত হয়েছে ক্রমশ লিঙ্গভেদজনিত বৈষম্য হ্রাস করার প্রচেষ্টা বলবৎ আছে। দেখো এরপরে আমি যেটা বলছিলাম লিঙ্গের আলোকে পাঠ্যপুস্তক বিশ্লেষণ, এরপরে আমরা অরিজিনাল যে মানে প্র্যাকটিকামটি তোমরা কীভাবে লিখবে, অথচ যদিও তার আগে অনেক পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আমি সেই পয়েন্টগুলো প্রত্যেকটা ধরে ধরে তোমাদের আলোচনা করে দিয়েছি। এরপরে আমরা দেখব যে প্র্যাকটিকামে বিবৃতিটা তো প্রথমেই দিয়ে দিয়েছি, প্রথমে তোমরা বিবৃতিটা লিখে নেবে। এরপরে বলা হয়েছে যে প্র্যাকটিকামটির প্রয়োজনীয়তা ও গুরুত্ব, অর্থাৎ এই যে প্র্যাকটিকামটি আমরা কেন করব, তার কী কী প্রয়োজনীয়তা ও গুরুত্ব আছে সেগুলো আমরা দেখে নেব। প্র্যাকটিকামটির প্রয়োজনীয়তা গুরুত্ব। সমাজের প্রয়োজনে সমাজ দ্বারা অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে শিক্ষা ব্যবস্থার উৎপত্তি। তাই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বা সমাজ নিরপেক্ষভাবে শিক্ষা ব্যবস্থা কাজ করতে পারে না। জাতিভেদ ও বর্ণভেদ প্রথা, লিঙ্গভেদ সম্পর্ক, অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক বৈচিত্র্য প্রভৃতি ভারতীয় সমাজের অন্তর্লীন বৈশিষ্ট্য। শিক্ষা ব্যবস্থা এই বৈশিষ্ট্যের প্রভাব থেকে মুক্ত থাকতে পারে না। এই জন্য বিদ্যালয়ে প্রবেশ ও অবস্থানকালে এইসব বৈশিষ্ট্যাবলী শিক্ষার্থীকে গভীরভাবে প্রভাবিত করে। আর এইখানে নিবিদ্ধ হয়েছে আলোচ্য প্র্যাকটিকামটি গুরুত্ব প্রয়োজনীয়তা। ছাত্রছাত্রীদের মধ্যে লিঙ্গ অসমতা দূর করা ও ভবিষ্যতে লিঙ্গভেদহীন সমাজ গড়ে তুলতে উৎসাহ প্রদান। ছকে বাঁধা ছেলে ও মেয়েদের নির্দিষ্ট কাজগুলোর বাইরেও যে একটা স্বতন্ত্র ও স্বাধীন ইচ্ছার জগৎ রয়েছে, সর্বোপরি তারা যে মানবিক গুণসম্পন্ন মানুষ তা বোঝানো। পাঠ্যপুস্তকে পুরনো ধ্যান ধারণাকে পরিবর্তন ঘটিয়ে নতুন ভাবনা ও চেতনাকে স্থান দিতে হবে, যেখানে প্রতিফলিত হবে ছেলে ও মেয়েদের সমান অবস্থান। ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকে পাঠ্যক্রম, সহপাঠক্রমিক কার্যাবলী ও পাঠদান প্রক্রিয়ার সাহায্যে বুঝিয়ে দিতে হবে যে তারা এখনকার মতো ভবিষ্যতে সমান ক্ষমতা ও সুবিধা ভোগ করতে পারবে। প্র্যাকটিকামটির লক্ষ্য উদ্দেশ্য। প্র্যাকটিকামটির উদ্দেশ্যগুলি হলো পাঠ্যপুস্তকের লেখক ও লেখিকার মধ্যে কাদের লেখা কবিতা বেশি ফুটে উঠেছে তা জানা, গদ্য গল্প লেখা বেশি ফুটে উঠেছে তা জানা। পাঠ্যপুস্তকে পুরুষ চরিত্র স্ত্রী চরিত্রের মধ্যে কাদের প্রাধান্য বেশি তা জানা। পাঠ্যপুস্তকে ব্যবহৃত চিত্রগুলোর মধ্যেও কোনো লিঙ্গগত বৈষম্য ফুটে উঠেছে কিনা তা জানা। পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর মধ্যে কোনো লিঙ্গ পক্ষপাতির রয়েছে কিনা তা জানা। বিষয়বস্তুর বর্ণনা ও উপস্থাপনের ক্ষেত্রে পুরুষ লিঙ্গবাচক শব্দগুলি ব্যবহারে প্রাধান্য রয়েছে কিনা তার অবগতি। পাঠ্যপুস্তকটি সর্বলিঙ্গাত্মক ভূমিকা কতখানি পালন করেছে তা জানা। এবার বলেছে প্র্যাকটিকামটির কার্যক্রমিক রূপায়ণ। সমগ্র পাঠ্যপুস্তকে লিঙ্গ বিষয়ক বিষয়বস্তু এবং লিঙ্গ পক্ষপাতিত্ব শনাক্তকরণের জন্য পাঠ্যপুস্তক বিশ্লেষণ নামক প্র্যাকটিকামটি সুস্পষ্টভাবে সম্পাদনের জন্য সামগ্রিক হিসাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত অষ্টম শ্রেণীর বিষয়গুলোকে এখানে সামগ্রিক বিষয় আলোচনা করা হয়েছে। তাহলে এখানে আমরা কোন ক্লাস নিয়ে মেনলি আলোচনা করব? ক্লাস 8-এর নমুনা হিসাবে কি বলা হয়েছে দেখো, মানে এই প্র্যাকটিকামটি করার জন্য আমরা অষ্টম শ্রেণী বাংলা বই সাহিত্যমেলার নবম পাঠের অন্তর্ভুক্ত 37টি রচনার মধ্যে 29টি রচনা নেওয়া হয়েছে। তারপরে তথ্য সংগ্রহের কৌশল এবং উপকরণ। প্র্যাকটিকামটি যথাযথভাবে উপস্থাপন করার জন্য ব্যাখ্যামূলক পদ্ধতি, বিশ্লেষণমূলক পদ্ধতি, আলোচনামূলক পদ্ধতির সাহায্য নেওয়া হয়েছে। উপকরণ হিসাবে পাঠ্যপুস্তক নিয়ে আত্মবিবৃতিমূলক কৌশল অবলম্বন করা হয়েছে। পাঠ্যপুস্তকের নাম সাহিত্যমেলা, শ্রেণী হচ্ছে অষ্টম, প্রকাশক অধ্যাপিকা নবনীতা ভট্টাচার্য। এখানে যেই প্রকাশক থাকবে তোমরা সেটার নাম লিখবে, মুদ্রকের নাম লিখে নেবে। তারপরে দেখো ছবি দেওয়া হয়েছে এবং কভার ফটোটা যে কীরকম দেখতে সেই ছবিটা। তোমরা যে বইটি নিয়ে করবে সেটাই লিখবে, আর যেভাবে করে আমি তোমাদের এখানে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে করে লিখবে। রচনার নাম, লেখকের নাম, এইভাবে করে প্রত্যেকটা জিনিস। দেখো এখানে সমস্ত রচনাগুলোর নাম এবং লেখকের নাম দেওয়া আছে, পুরোপুরি লিস্ট করে দেওয়া আছে। তোমরা তোমাদের বইয়ের থেকে যে অনুযায়ী সেরকম লিখে নেবে, বা এখান থেকেও সেম টু সেম এটাই করে নিতে পারো, সেটা তোমরা দেখে নাও এবং সেই রকমভাবে ছক করে লিখে নেবে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে বিষয়বস্তুর বিশ্লেষণ। কি বলা হচ্ছে? অধ্যায় 1 যেমন হচ্ছে বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুরের, তারপরে সেখানকার বিষয়বস্তু কি, যেমন পুরুষত্বের উপাদান যেমন নেই বলেছে, নারীত্বের উপাদানও নেই,
নিরপেক্ষতা কি বলেছে, বোঝাপড়া কবিতাটিতে কবি নিরপেক্ষভাবে তার বক্তব্য পরিবেশন করেছেন। এখানে আমরা বুঝতেই পারছি পুরুষত্ব নেই, নারীত্ব নেই, সেক্ষেত্রে নিরপেক্ষভাবে। অধ্যায় 2, অধ্যায় 2-এ বলা হয়েছে অদ্ভুত অতিথিয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেখানকার বিষয়বস্তু কী সেটা প্রথমে দিতে হবে। বিষয়বস্তুটা দেওয়ার পরে তারপরে পুরুষত্বের উপাদান এখানে বলা হয়েছে আছে দুই জাতির সামাজিক পুরুষের বৈশিষ্ট্যসমূহের সমবায় গদ্যটিতে দেখা গেছে। নারীত্বের উপাদান নেই। নিরপেক্ষতা বলা হয়েছে যে নেই, কারণ লেখক স্পষ্টতই পুরুষত্বের দিকটাই তুলে ধরেছে। তালিকা 2, তালিকা 2-এ বলা হয়েছে অধ্যায়ভিত্তিক বিষয় বিশ্লেষণ। যেমন 3 নম্বরে বলা হয়েছে চন্দ্রগুপ্ত দ্বিজেন্দ্রলাল রায়, সেক্ষেত্রে তার সামারিটা অর্থাৎ সেইটি কী বলা হয়েছে সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। কম্পোনেন্ট অফ ম্যাসকিউলিটি, এবার এক্ষেত্রে যদি কোনো রকম থাকে সেইটা তুলে ধরা হয়েছে পুরুষত্ব বা নারীত্বর ব্যাপারটা। তারপর এটা হচ্ছে ফেমিনিটি, পুরুষত্বের ক্ষেত্রে নারীত্বর ক্ষেত্রে। আর যদি বলা হচ্ছে যে কোনোটাই ক্ষেত্রে নিরপেক্ষতা, সেটাও লেখা হয়েছে। তারপরে বলা হয়েছে বনভোজনের ব্যাপার, নারায়ণ গঙ্গোপাধ্যায়। ঠিক একই রকমভাবে এখানেও গল্পটি কী বিষয়ে বলা হয়েছে সেটা ছোট করে লিখতে হবে। পুরুষ চরিত্র কী দেওয়া হয়েছে, নারী চরিত্র কী এবং নিরপেক্ষ আছে কিনা সেই জিনিসটা লিখে নিতে হবে। তারপরে আছে সবুজ জামা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক একই রকমভাবে, অর্থাৎ প্রত্যেকটা গল্প এরকম করে দেওয়া হবে এবং তার যে সারমর্মটা বা সারাংশটা ছোট করে দেওয়া হবে এবং তার ক্ষেত্রে নারী পুরুষের কী বর্ণনা আছে বা নিরপেক্ষ আছে কিনা সেভাবে লিখতে হবে। 6 নম্বরে বলা হয়েছে চিঠি, মাইকেল মধুসূদন দত্ত। 7 নম্বরে পরবাসী, বিষ্ণু দে, একই রকমভাবে লিখতে হবে। তারপরে 8 নম্বরে বলা হয়েছে পথচলতি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 9 নম্বরে একটি চড়ুই পাখি, তারাপদ রায়। 10 নম্বরে বলা হয়েছে দাঁড়াও, শক্তি চট্টোপাধ্যায়। 11 নম্বরে পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 12 নম্বরে ছন্ন ছাড়া, অচিন্ত্য কুমার সেনগুপ্ত। 13 নম্বরে গায়ের বধূ, সলিল চৌধুরী। 14 নম্বরে গাছের কথা, জগদীশচন্দ্র বসু। 15 নম্বরে হাওয়ার গান, বুদ্ধদেব বসু। 16 নম্বরে কি করে বুঝবো, আশাপূর্ণা দেবে। 17 নম্বরে পাড়াগার, দুপোহর, ভালোবাসি, জীবনানন্দ দাশ। 18 নম্বর নাটোরের কথা, অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রত্যেকটা গল্পেই তোমরা দেখতে পাচ্ছ একই রকমভাবে, তাই সেইগুলো আমি ডিটেলসে বিশ্লেষণ করছি না, তোমরা এখান থেকে দেখে নেবে এবং সেইভাবেই লিখে নেবে। 19 নম্বর বলা হয়েছে গড়াই, নদীর তীরে, জসিমউদ্দিন। 20 নম্বর বলা হয়েছে জেলখানা চিঠি, সুভাষচন্দ্র বসু। 21 নম্বরে স্বাধীনতা, ল্যাংস্টন হিউজ। 22 নম্বরে আদব, সমরেশ বসু। 23 নম্বরে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, বীরেন্দ্রনাথ দত্ত। 24 নম্বরে ভালোবাসা কি বৃথা যায়, শিবনাথ শাস্ত্রী। 25 নম্বরে ঘুরে দাঁড়াও, প্রণবেন্দু দাশগুপ্ত। 26 নম্বরে পরাজয়, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। 27 নম্বরে মাসি পিসি, জয় গোস্বামী। 28 নম্বরে টিকিটের অ্যালবাম, সুন্দর রামস্বামী। 29 নম্বর লোকটা জানলই না, সুভাষ মুখোপাধ্যায়। প্রথমে আমরা বলেছিলাম এখানে 29টা গল্পের উপর বিশ্লেষণ করা হবে, ঠিক সেরকমভাবে ছক করে বিশ্লেষণ করা দেওয়া আছে। এবার বলা হয়েছে যে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ ও ব্যাখ্যা। অষ্টম শ্রেণী সাহিত্য মেলা নামের বাংলা বইটি 29টি রচনার বিষয়বস্তু আমরা দেখতে পেলাম, যেখানে বিশ্লেষণ করেছি এবং প্রত্যেকটা যে লেখকের নাম এবং তার কী কী সেই জিনিসগুলো নিয়ে সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে। সেখানে তোমাদের অর্থাৎ যেটা তোমাদের ছকে দেখালাম সেই জিনিসটা এখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে, কোনটাতে পুরুষত্ব প্রাধান পেয়েছে এবং কোনটাতে নারীত্ব প্রাধান পেয়েছে, কোনটাতে নিরপেক্ষভাবে কোন চরিত্রটা বা কোন গল্পটা কার সৃষ্টি এবং তিনি সেটা কিভাবে বর্ণনা করেছেন সেই জিনিসগুলো এখানে। অর্থাৎ আমরা তো হেডিংয়ে বলেছি প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ। কি বলা হয়েছে দেখো, প্রত্যেকটা জিনিসই এখানে বর্ণনা করা হয়েছে। এই সমস্ত রচনাগুলোর মধ্যে যেমন লিখিতভাবে নিরপেক্ষতা, পুরুষত্ব, নারীত্ব ফুটে উঠেছে, তেমনি অলিখিতভাবে তা এসেছে রচনার পাতায় পাতায়।
এই লিঙ্গ বৈষম্যমূলক আচরণের উস্কানি কোনো রচনাতে নেই, তবে সাহিত্য তো সমাজ বাস্তবতা ছাড়া রচিত হতে পারে না। তাই স্বাভাবিকভাবে পল্লী সমাজ এর মতো গল্পে উঠে আসা সেই সত্য সমাজয়া লিঙ্গ বৈষম্যকে উস্কানি দেয় না, বরং তা থেকে বেরিয়ে এসে কীভাবে সামঞ্জস্যপূর্ণ সমাজ গড়া যায় তার দিক নির্দেশনা করে। এছাড়া অষ্টম শ্রেণীর এই বাংলা বইটি সব দিক থেকে বইটির ভাবমূল, বন্ধুত্ব ও সমানুভূতি প্রকাশিত করে বিভিন্ন রচনার মধ্যে। সীমাবদ্ধতা কি বলা হয়েছে দেখো, সীমাবদ্ধতা বলা হয়েছে চতুর্থ সেমিস্টারে কোর্স 6-এর, প্রথমে আমরা বলেছি এটি কোর্স 6-এর একটি প্র্যাকটিকাম। এই প্র্যাকটিকামটিকে আরও নিখুঁত ও তাৎপর্যপূর্ণ করার জন্য কেবলমাত্র পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর সাহিত্যমালা বইটিকে অবলম্বন করা হয়েছে। অর্থাৎ মাত্র একটি বই ও কম সময়ে যে কাজটি সম্পূর্ণ করার জন্য কাজটির মহত্তর উদ্দেশ্যটিকে সেইভাবে সামনে আনা যায়নি। এর জন্য আরও অনেকগুলো বই ও দীর্ঘ সময়ব্যাপী বিশ্লেষণ করলে কাজটি আরও ভালো হতো। এরপরে আছে উপসংহার। উপসংহারে কি বলা আছে, প্র্যাকটিকামটি সম্পাদনের শেষ পর্যায়ে এসে বলা হয় যে সাহিত্য সমাজ ছাড়া সৃষ্টি হতে পারে না। সমাজের অঙ্গ হিসাবে নারী পুরুষ বৈষম্য সাম্য সব কিছুর চিত্র বাংলা পাঠ্যপুস্তকে থাকতে বাধ্য, অথবা আমরা চাইলেও সেগুলো পরিবর্তিত করতে পারি না, কারণ তাহলে তা শিক্ষার্থীদের সমাজ বাস্তবতার সাথে পরিচয় লাভ ঘটাবে না। শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে পড়বে। যেটি প্রয়োজন সেটি হলো সামাজিক মানুষের ন্যায্য ও সাম্য আচরণ, যা সামাজিক বৈষম্যমূলক আচরণে বাধা সৃষ্টি করবে। অন্যদিকে শিক্ষক শিক্ষিকারা এই ব্যাপারে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ছাত্র ও ছাত্রীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অবসান, এই ধরনের কাজে তাদের নিযুক্তি, সব ধরনের কাজে সবার উৎসাহ বৃদ্ধি করে তারা তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সেতু গড়ে লিঙ্গ বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে উদ্বুদ্ধ করবেন সবাইকে। তবেই সার্থক হবে আমাদের লিঙ্গ সাম্যের ভাবনা। এরপরে আছে গ্রন্থিপুঞ্জি, যে গ্রন্থগুলো তোমাদের সহায়তা লেগেছে সেই গ্রন্থগুলোর নাম লিখবে। এখানে সেই গ্রন্থগুলোর নামের একটি লিস্ট দেওয়া হলো। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ প্র্যাকটিকামটি। এখানে আরেকবার বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই। এখানে সম্পূর্ণ ভিডিওটি